অ্যাক্টিভ অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে। তার মধ্যে 5টি অ্যাকাউন্ট মিলে মোট ক্রেডিট আছে 5,47,711 টাকা। কিন্তু আমার বাবার সার্ভিস লোন আছে, তিনি যেহেতু শিক্ষক, তিনি 10 লাখ টাকার একটা সার্ভিস লোন নিয়েছিলেন, যেটা প্রতি মাসে কেটে ওনার স্যালারি থেকে কেটে নেওয়া হয়। সার্ভিস লোন এখনো পেমেন্ট বাকি আছে 6,39,746 টাকা। সুতরাং যা ক্রেডিট আছে সেটা যদি বাদ দিয়ে আমরা, তাহলে তিনি এখনো 83,035 টাকার মতো দেনায় আছেন আর কি। আর আমার মায়ের একটা অ্যাকাউন্ট আছে, সেখানে 21,154 টাকা আছে। আমার স্ত্রীর একটা অ্যাকাউন্ট আছে, সেখানে 613 টাকা আছে। আমার নিজের দুইটা অ্যাকাউন্ট আছে, দুটার মধ্যে একটা আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট, সেটা হচ্ছে সোনালী ব্যাংকে, সেটাতে এটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, এটাতে 9,930 টাকা আছে। আর আরেকটা হচ্ছে আমার স্যালারি অ্যাকাউন্ট, যেটা আমার গভর্নমেন্টে থাকা অবস্থায় স্যালারি সহ গভর্নমেন্টের আরো যে দিয়ে সহ যে লেনদেন, সেটা এই অ্যাকাউন্টের মাধ্যমে হতো। এই অ্যাকাউন্টে আমি একটু ডিটেইলস বলে রাখি, আমি 16 মাস দায়িত্বে ছিলাম। 16 মাসের স্যালারি 1,65,000 করে গড়ে স্যালারি এবং ভাতা সহ এর আশেপাশে কম বেশি করেছিল। এবং আমি 5টি বিদেশ সফরে গিয়েছিলাম। বিদেশ সফরের যে টিএডিএ বিল সরকারের পক্ষ থেকে দেয়, আপনারা জানেন, সেটাও এই অ্যাকাউন্টে এসেছে। সেটা গড়ে 4-5 লাখ 6-7 লাখ টাকা করে হবে 5টি বিদেশ সফরের। এর বাইরেও দেশের সরকার থেকে আরো বিভিন্ন খাতে বিভিন্ন যে ভাতা সব মিলিয়ে এই অ্যাকাউন্টে এখন আছে 9,78,626 টাকা। এবং এই অ্যাকাউন্টে মোট ট্রানজাকশন, মোট ক্রেডিট হয়েছে আমার স্যালারি সবকিছু মিলে, এবং সরকারের দায়িত্ব গ্রহণ করার আগেই 50,000 টাকার মতো ছিল। তারপরে সব মিলে ক্রেডিট হয়েছে মোট 85,81,000 টাকা। আর ডেবিট হয়েছে 76,03,000 টাকা। এখন আছে 9,78,000 টাকা। মোট আমার দুইটা অ্যাকাউন্ট মিলিয়ে মোট আছে হচ্ছে 9,78,556 টাকা। তো এই 85 লাখের মধ্যে আমি যেটা বললাম, স্যালারি আছে অলমোস্ট গড়ে যদি 1,65,000-70,000 করে ধরি, তাহলে অলমোস্ট 25 লাখের মতো, 50 লাখের টোটাল ট্রানজাকশনের মধ্যে। আর 5টা বিদেশ সফরের প্রায় 35-40 লাখ টাকার মতো হবে। আপনারা ডিটেইলসে যখন সলভ করে আমরা দেখব, সেখানে দেখতে পাবেন। এবং এর বাইরেও আরো নানা সরকারের ভাতা দিই এবং অন্যান্য আরো খরচ। এবং এই অ্যাকাউন্টে আমি ক্লিয়ার করতে চাই, এই অ্যাকাউন্টে শুধুমাত্র যে টাকাটা এসেছে পুরোটাই সরকারের যে মন্ত্রিপরিষদ বিভাগের একটা সাইট আছে, আইবাস প্লাস প্লাস, যেটা দিয়ে মন্ত্রীদেরকে এবং সচিবদেরকে স্যালারি প্লাস অন্যান্য যে ইয়েগুলো দেওয়া হয়, শুধুমাত্র সেখান থেকেই টাকা ক্রেডিট হয়েছে। এর বাইরে থেকে অন্য কোনো উৎস থেকে টাকা ক্রেডিট হয়নি। এই পুরো লেনদেনটাই সরকারের সাথে, এবং এটার পুরোটার রেকর্ড মন্ত্রিপরিষদ বিভাগে আছে। আপনারা সেখান থেকেও চাইলে নিয়ে নিতে পারেন। তো এটা হচ্ছে সামারিলি আমার মোট আমার এবং আমার পরিবারের মোট 9টা ব্যাংকের যে তথ্য আছে সেটার হিসাব। যদিও বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ তারা শুধু আমার অ্যাকাউন্টের তথ্য চেয়েছে, আমি আমার পরিবারের অ্যাকাউন্টের তথ্য সহ দিলাম অতিরিক্ত স্বচ্ছতার জন্য। এবং এই সবগুলো আমরা সফটওয়্যারে আপনাদেরকে প্রোভাইড করে দেব সামারি সহ, সেখান থেকে আপনারা ডিটেইলস জেনে নিতে পারবেন। তারপরে যদি কোনো কিছু নিয়ে সন্দেহ থাকে বা কোশ্চেন থাকে, তাহলে সেটা আমাদেরকে করতে পারেন। আমাদের পার্টির যিনি মিডিয়া দেখেন, মিডিয়া টিম আছে, তাদের মাধ্যমে, অথবা আমাকে সরাসরি আপনারা জানতে চাইতে পারেন। এই হিসাবটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্য দিয়ে যখন দায়িত্বে ছিলাম তখন কাজ করেছি এবং এখনো কাজ করছি, এবং সামনের দিনে জাতীয় নাগরিক পার্টি স্বচ্ছতা এবং জবাবদিহিতাটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে, এটা আমাদের একটা অঙ্গীকার। সেই জায়গা থেকে এবং আমার কোনো কিছুই লুকানো নেই, আমি আমার দায়িত্ব সর্বোচ্চ স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে পালন করেছি। এবং আমি দায়িত্ব ছাড়ার পরে 4 মাস হয়েছে। আপনারা অনেক সময় অনেক গুঞ্জন শুনেছেন, অনেক নিউজ দেখেছেন, অনেক নিউজ। আমরা যখন যোগাযোগ করতাম হাউসে, তখন তারা আমাদেরকে বলতো যে ভাই আমাদের কিছু করার নেই, আমাদের কিন্তু লিখিত দিয়ে গেছে এটা ছাপানোর জন্য। আপনারা হয়তো অনেক সময় এই বিষয়গুলোর অভিজ্ঞতা পেয়েছেন। এবং আপনারা দেখেছেন যে গতকালকে আপনারা হয়তো জেনেছেন যে আমাদের জাতীয় নাগরিক পার্টির একজন সাবেক সদস্য
সাউদ্দিন তানভীর, তাকে নিয়ে একটা 400 কোটি টাকার বিশাল ন্যারেটিভ এবং এক ধরনের প্রোপাগান্ডা করা হয়েছিল। দুদক তাকে নিয়ে অনুসন্ধান করেছে, দীর্ঘদিন অনুসন্ধান করে তাকে কিন্তু নিষ্পত্তি দিয়েছে এবং সেটা এই সরকারের আমলে নিষ্পত্তি দিয়েছে। কিন্তু তার যে এবং আমাদের পার্টির যে এই সংশ্লিষ্ট নিউজ এবং প্রোপাগান্ডার কারণে এক ধরনের হেনস্থার শিকার, হ্যারাসমেন্টের শিকার হতে হলো এবং এক ধরনের ইমেজ নষ্ট হলো, এটার কোনো রিপেমেন্ট বা এই ধরনের কিছু নেই। আর আমার ক্ষেত্রে ঠিক একই বিষয় ঘটেছে এবং যারা বিগত সময় সরকারের দায়িত্বে থাকার কারণে বিভিন্ন দায়িত্ব পালনকালে নানাভাবে মনক্ষুণ্ণ হয়েছেন, তারা এই চেষ্টাগুলো করছেন। এবং একটা গোষ্ঠী যারা আওয়ামী লীগ আমাদের গণঅভ্যুত্থানের কারণে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারা তো প্রতিনিয়ত লেগেই আছেন। তাদের বিভিন্ন পেজ আছে, আপনারা জানেন, বিভিন্ন এবং বিভিন্ন মিডিয়াতেও তাদের শেয়ার এখনো আছে, তাদের লোকেরা এখনো বসে আছে বিভিন্ন পর্যায়ে। তারা এই ধরনের সূত্রহীন, আমরা দেখি মাঝে মধ্যে যে নিউজগুলো হয় এগুলো ফ্যাক্ট চেকাররা মাঝে মধ্যে ফ্যাক্ট চেক করেন বা অনেক ফ্যাক্ট চেকিং এজেন্সি আছে বাংলাদেশে, তারা লিখেন এবং কয়েকজন ফ্যাক্ট চেকার এগুলো নিয়ে পোস্টও দিয়েছেন যে কতটা ভিত্তিহীন ভাবে এই অভিযোগগুলো করা হয়। একটা নিউজ দেখলাম যে কিছুদিন আগে $10 বিলিয়ন দুর্নীতির, প্রায় 1,20,000 কোটি টাকা, মানে এত অকাল্পনিক এবং অবাস্তব অভিযোগ দিয়ে জাস্ট ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হয়। এবং যাদের কাছে কোনো ধরনের প্রমাণ নেই, কোনো ধরনের লিড নেই, তারা শুধুমাত্র এই অভিযোগ দেওয়ার মাধ্যমে এবং এটা বিভিন্ন প্ল্যাটফর্মের অ্যাডভান্টেজ তাদের দেওয়ার জন্য সেগুলোর মাধ্যমে প্রচারণার মাধ্যমে এক ধরনের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার চেষ্টা করেন। এবং এটা শুধু আমি না, জুলাই গণঅভ্যুত্থানের যারা অগ্রসারিত ছিল সকলের বিরুদ্ধে এই ধরনের প্রচেষ্টাগুলো হয়। এই চেষ্টাগুলো হচ্ছে এবং সামনের দিনেও হবে আমি জানি। তবে আমার দিক থেকে আমার স্বচ্ছতা এবং জবাবদিহিতা আমি শতভাগ নিশ্চিত করার চেষ্টা করব এবং আপনাদের এই বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে করতে পারবো। আসিফ ভাই, হঠাৎ কেন আসলে আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো আনা হচ্ছে? আপনি কি মনে করছেন শুধু কি সিটি কর্পোরেশন নির্বাচনের যে ইঙ্গিত দিয়েছেন? আমি ইমরান ইসলাম নিউজে কাজ করছি। জি, আমি আপনারা দেখেছেন আমি পদত্যাগ করেছিলাম। পদত্যাগ করার আগে অনেকে অনেক জিনিস সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাবে বলছিল যে পদত্যাগ করার পর এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে। পদত্যাগ করার পর মানুষ আসলে দায়িত্ব গ্রহণ করে সকলের ভালো লাগে। কিন্তু পদত্যাগ করার পর আমি দেখেছি যে অনেকেই পছন্দ করেছেন আমার বিগত 1.5 বছর 16 মাস আমি দায়িত্ব পালন করেছিলাম। আমার কিছু সফলতা নিয়েও তারা কথা বলেছেন, কিন্তু সেই সময়টাতে এখন আজ পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়নি। ঠিক যখনই মিডিয়ার মাধ্যমে এবং নানাভাবে আমাদের পার্টির যে একটা প্রাথমিক সিদ্ধান্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমাকে মেয়র প্রার্থী হওয়ার বিষয়ে, সেই সিদ্ধান্তটা যখন বাইরে গেল তখনই এই প্রোপাগান্ডাগুলো আবার নতুন করে শুরু হলো। আবার অনেকে এগুলোতে হাওয়া দেওয়া শুরু করলো এবং আপনারা দেখছেন কিছু নির্দিষ্ট হাউস থেকে এবং কিছু নির্দিষ্ট মিডিয়া থেকে যাদের মালিকরা প্রশ্নবিদ্ধ, তাদের থেকেই এই ধরনের চেষ্টাগুলো বেশি হচ্ছে। আমি খেয়াল করে দেখেছি যে যেই দায়িত্বশীল যে গণমাধ্যমগুলো আছে তারা কিন্তু এগুলো কাভার করছে না এবং কিছু এই নির্দিষ্ট যাদের এজেন্ডাই এই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা, এই আইনসিপিকে প্রশ্নবিদ্ধ করা এবং নানা সময় তারা সেটা করে এসেছেন, এটা করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে গতকালকে যে ব্যাংক হিসাব তলব করা হয়েছে সেটা আমরা জানতে পেরেছি যে মোট 56 জনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। সেখানে এই সরকারের আরো কয়েকজনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে, কিন্তু এককভাবে আমারটাই আলাদাভাবে তারা তাদের গ্রুপে দিয়ে প্রচার করতে বললেন। তারা যদি সত্যিকার অর্থে অনুসন্ধান করতে চান, অনুসন্ধানটা তারা করতেই পারেন এবং সেটা আমাদের সামনে উন্মুক্ত করতে পারেন, কিন্তু ব্যাংক হিসাব তলবের জিনিসটা আলাদাভাবে নিউজ করতে বলা, গ্রুপে দেয়া, শুধু একজনেরটা দেয়া, এটা তাদের যে হীন উদ্দেশ্য ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা, সেটাকে স্পষ্ট করা।